1854 খ্রিস্টাব্দের কোনো এক সময় ভারতবর্ষ থেকে একটি চিঠি এসে পৌঁছল ব্রিটেনে অবস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসের কাছে, যার প্রেরকদের মধ্যে অন্যতম ছিলেন খোদ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। কি বলা হয়েছিল এই চিঠিতে? ব্রিটিশ গভর্নমেন্ট সৃষ্ট অধীন করদ রাজ্য ঝাঁসির শাসক মৃত্যুর আগের দিন একটি দত্তক গ্রহণ করেন। এই রাজ্যের পূর্বদৃষ্ট উপমা অনুসারে আমরা মীমাংসা করেছি এই দত্তক গ্রহণ অবৈধ। এই দত্তকের রাজ্য পাবার কোনো অধিকার নেই। এই অবস্থায় ঝাঁসির পূর্বতন রাজাদের কোনো জীবিত পুরুষ বংশধর না থাকাতে সত্যলোপের নীতির ভিত্তিতে ঝাঁসি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে। দত্তক পুত্রের রাজ্য পাবার অধিকার নেই? ভারী আজব যুক্তি তো ব্রিটিশদের। আচ্ছা, তোমাদের কি মনে হয়, এটা কি শুধুমাত্র ইংরেজদের নিছকই একটা শর্ত ছিল? না, এটা আসলে ছিল ভারতে ক্ষমতা দখলের জন্য বিছানো একটি ফাঁদ, যার জালে কেবল ঝাঁসিই নয়, একে একে জড়িয়ে পড়েছিল আরও অনেক রাজ্যই। খাতায় কলমে এই ফাঁদই পরিচিত ছিল ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি নামে, যার নেপথ্যের কারিগর ছিলেন স্বয়ং লর্ড ডালহৌসি। কি ছিল এই নীতির স্বরূপ? একে হাতিয়ার করে কোম্পানি বা সাম্রাজ্য বিস্তারে কতটা সমর্থ হয়েছিল? এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের ক্লাসে। সপ্তদশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে, তখন তাদের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্যের বিস্তার ঘটানো। কিন্তু সময়ের সাথে সাথে ইংরেজদের উচ্চাকাঙ্ক্ষাও বাড়তে থাকে, আর তাদের নজর গিয়ে পড়ে ভারতের রাজনৈতিক ক্ষমতার ওপর। 1834 সাল নাগাদ কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরস সর্বপ্রথম সত্যবিলোপ নীতির কথা চিন্তা করে। এই নীতির মূল কথা ছিল, যে কোনো রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্যটি কোম্পানি দখল করবে। তবে সভা এও নির্দেশ দিয়েছিল যে বিশেষ বিশেষ ক্ষেত্রে দত্তক পুত্র গ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে। এর ভিত্তিতে কোম্পানি সে সময় ভারতের কিছু ছোটখাটো রাজ্য দখলও করে নেয়। এরপর 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হিসেবে ভারতে আসেন স্বয়ং লর্ড ডালহৌসি। সে সময় এদেশের রাজনৈতিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। রাজ্যে রাজ্যে অভ্যন্তরীণ গোলযোগ, রাজাদের ব্যক্তিত্বহীনতা, এই সব কিছুই দেশীয় রাজনৈতিক পরিস্থিতিকে করে তুলেছিল সংকটজনক। আর এতে উৎসাহিত হন ডালহৌসি সাহেব। ক্ষমতা দখলের এহেন সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করলেন না, বরং পা বাড়ালেন সত্যবিলোপ নীতিকে কার্যকর করার পথে। এবার আসা যাক সত্যবিলোপ নীতির
প্রধান শর্তগুলির প্রসঙ্গে। তবে তার আগে বলি যে এই নীতিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ডালহৌসি দেশীয় হিন্দু রাজ্যগুলিকে 3 ভাগে ভাগ করেন: কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য, কোম্পানির অধীনস্থ বা আশ্রিত করদ রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্য। সত্যবিলোপ নীতির প্রথম প্রধান শর্তই ছিল কোম্পানির দ্বারা সৃষ্ট কোনো রাজ্যের রাজার যদি পুত্র সন্তান না থাকে তবে সেই রাজ্য কোম্পানি দখল করে নেবে। ইতিপূর্বে কোম্পানির অনুমতি নিয়ে দেশীয় রাজাদের দত্তক গ্রহণ করতে পারার যে রীতি ছিল তাও বন্ধ করে দেওয়া হয়। তৃতীয়ত, কোম্পানির অনুমতি না নিয়ে যদি কোনো রাজা দত্তক গ্রহণ করে তবে সেই দত্তক নিষিদ্ধ বলে ঘোষিত হবে। সেই দত্তক পুত্র বা পোষ্যপুত্র রাজার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না। সমস্ত সম্পত্তি কোম্পানির অধীনে চলে যাবে। এছাড়া নিঃসন্তান রাজার পোষ্যপুত্র থাকলেও রাজার মৃত্যুর পর সেই পুত্র কোনো প্রকার ভাতা বা পদমর্যাদা পাবে না। তবে স্বাধীন দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে অবশ্য এই নিয়মে ব্রিটিশ সরকার কিছুটা ছাড় দিয়েছিল, কেননা তারা এই রাজ্যগুলির দত্তক গ্রহণের ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করতে আগ্রহী ছিল না। আবার ডালহৌসি এটাও ঘোষণা করেন যে ব্রিটিশ আশ্রিত মিত্র রাজ্যের প্রতি এই সত্যবিলোপ নীতি প্রয়োগ করা হবে না। সত্যবিলোপ নীতির এই শর্তগুলি প্রমাণ করে যে ইংরেজরা সে সময় রাজ্য দখল করতে কি মরিয়াই না হয়ে উঠেছিল। এখন তাহলে প্রশ্ন হলো যে এই নীতির মাধ্যমে ঠিক কোন কোন এলাকা কোম্পানি নিজের হাতের মুঠোয় পড়েছিল? চলো জেনে নি সেটাই। 1818 খ্রিস্টাব্দ, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ শেষে ব্রিটিশ কর্তৃক নির্বাসিত হন শেষ মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও। সে সময় অন্যতম মারাঠা এলাকা সাতারা রাজ্যের সিংহাসনে বসেন রাজা প্রতাপ সিং। অবশ্য 1838 সালে তাঁর পদচ্যুতির পর তাঁর ভাই শাহাজি সিংহাসনে বসেন। কিন্তু শাহাজির মৃত্যুর পর তাঁর দত্তক পুত্রকে সরাসরি অস্বীকার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এভাবেই ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে সাতারা রাজ্য প্রথম ইংরেজদের অধিকারভুক্ত হয়। এই ছিল শেষের শুরু। এরপর একই অজুহাতে একে একে সম্বলপুর, যোধপুর, ভগত, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, তাঞ্জোর, আরকাটের মতো এলাকাগুলিতেও থাবা বসিয়েছিল ইংরেজদের কড়া শাসন। এমনকি এই নিষ্ঠুর নীতি কেড়ে নিয়েছিল বেশ কিছু ভারতীয় রাজার বৃত্তি, ভাতা, এমনকি পদবি পর্যন্ত। 1855 সাল নাগাদ কর্ণাটকের নবাবের মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারীকে বার্ষিক বৃত্তি প্রদান বন্ধ করে দেওয়া হয়। আবার ওই একই বছরে মৃত্যু মুখে পতিত হন তাঞ্জোরের রাজা শিবাজি। ফলস্বরূপ
তার পরিবার থেকেও ব্রিটিশরা বিলুপ্ত করে রাজা উপাধি। আর এ প্রসঙ্গে মহাবিদ্রোহের সেই বিখ্যাত নেতা অর্থাৎ নানা সাহেবের কথা বলতেই হয়। মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যুর পর শুধুমাত্র তার দত্তক পুত্র হওয়ার অপরাধে কেড়ে নেওয়া হয় নানা সাহেবের সমস্ত ক্ষমতা, বিলুপ্ত হয় তার ভাতা এবং পদমর্যাদাও। এতদূর আলোচনার পর এটা বুঝতে বাকি থাকে না যে সত্যবিলোপ নীতি দেশীয় রাজাদের কতটা ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট করে তুলেছিল। এমনকি পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহেও ঘৃতাহুতি দিয়েছিল এই নীতি। আর এই ঘটনাকে মাথায় রেখেই 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে বাতিল করা হয়েছিল সত্য বিলোপ নীতিকে, যাতে রাজকীয় শিলমোহর দেন স্বয়ং লর্ড ক্যানিং।